পাঞ্জাব জশ ইংলিশকে ছেড়ে দেওয়ার পরেই যখন লখনৌ তাকে কিনলো, তখন জশ ইংলিশ বললো যে না না, আমি তো মাত্র 4টে ম্যাচ খেলবো না, আমি তো আরো বেশি ম্যাচের জন্য এই সিজনে অ্যাভেলেবেল থাকবো। হ্যাঁ, ঠিকই শুনছেন। এরকমই একটা বিতর্ক এই মুহূর্তে তৈরি হয়েছে আইপিএল এর মিনি অকশনের পরে। আগের দিন আমরা 5টা টিম নিয়ে কথা বলেছিলাম এবং আজকে কথা বলবো আরো 5টা টিম নিয়ে, এবং প্রথমেই আসবো লখনৌ সুপার জায়ান্টস কে নিয়ে। লখনৌ সুপার জায়ান্টস বরাবরই কিন্তু একটা বিতর্কিত ফ্র্যাঞ্চাইজি। সেটা গম্ভীরের সঙ্গে কোহলির ঝামেলা হোক বা ঋষভ পন্থ এবং সঞ্জীব গোয়েঙ্কার মধ্যে ঝামেলা কারণেই হোক, লখনৌ সবসময় কিন্তু আলোচনার মধ্যে উঠে এসেছে। আর এইবার আলোচনার মূল কারণ হচ্ছে জশ ইংলিশ, যে নিলামের আগে বলেছিল যে সে পুরো সিজনের জন্য অ্যাভেলেবেল থাকবে না, যে কারণে পাঞ্জাব তাকে ছেড়ে দিয়েছিল। এবং যখন লখনৌ তাকে মোটা অঙ্কে কিনেছে, তখন জশ ইংলিশ কিন্তু নিজের মত পরিবর্তন করেছে। এটা নিয়ে কিন্তু বেশ একটা ঝগড়া বা তরজা চলছে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে। যদি সেসব বাদ দেওয়া যায়, তাহলেও কিন্তু লখনৌ এই বছর নিজেদেরকে ভালো রকম ভাবে গুছিয়ে নিয়েছে। তারা নিলামের আগে ট্রেড করেছিল মোহাম্মদ শামির মতো পেস বোলারকে, এবং ওয়ান ইন্টু হাসাঙ্গার মতো স্পিনার আসার ফলে তাদের দলের কিন্তু স্পিন বিভাগও এই মুহূর্তে যথেষ্টই শক্তিশালী। তবুও লখনৌয়ের ব্যাটিং কিন্তু এখনো সেই টপ 4 নির্ভরশীল। তাহলে এক ঝলকে দেখে নেওয়া যাক লখনৌয়ের বেস্ট প্লেইং 11। আমার মতে নিকোলাস পুরানকে রেগুলার যদি 5 নম্বরে খেলানো হয়, সেটা অনেকটা বেশি যুক্তিসঙ্গত হবে। কারণ সেক্ষেত্রে ফিনিশারের জন্য আর কারোর দিকে তাকিয়ে থাকতে হবে না লখনৌকে, এবং তাদের কাছে হাসারাঙ্গার একজন বিকল্প থাকবে যে লোয়ার অর্ডারে নেমেও কিন্তু বড় হিট করতে পারে। ওয়ানিদু হাসারাঙ্গা, শাহবাজ আহমেদ এবং দিগ্বেশ রাঠির মতো স্পিন বোলারের বিকল্প থাকবে লখনৌয়ের হাতে। পেস বোলিং এর বিকল্প গত বছরও ছিল, কিন্তু মায়াঙ্ক যাদব চোটের জন্য সম্পূর্ণ খেলতে পারেনি। এই সিজনে যদি মায়াঙ্ক যাদব সম্পূর্ণ খেলতে পারে, সেক্ষেত্রে মায়াঙ্ক, আবেশ খান এবং মোহাম্মদ শামি এরা কিন্তু খুব বিধ্বংসী একটা পেস বোলিং ত্রয়ী হিসেবে গড়ে উঠতে পারে। এবং এই সিজনে লখনৌ কিন্তু অন্যান্য দলের কাছে একটা থ্রেট হিসেবে উঠে আসতে পারে, যদি তারা নিজেদের ফর্ম অনুযায়ী ঠিকঠাক খেলতে পারে। এরপর আমি আসবো আইপিএল এর অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের দিকে। এমন নয় যে মুম্বাই টিম গত বছর যেরকম ছিল এই বছর তার থেকে খুব বেশি পরিবর্তন হয়েছে, কিন্তু তাও মুম্বাই গত বছর নিজেদের শক্তি অনুযায়ী খেলতে পারেনি, এবং আশা করা যায় এই বছর তারা একই ভুল করবে না। মুম্বাই টিমে গত বছর রিকেলটন ছিল, এই বছর তারা আপগ্রেড করার জন্য তাদের পুরনো প্লেয়ার কুইন্টন ডিককে এনেছে, এবং ধরেই নেওয়া যেতে পারে রোহিত শর্মা ডিকক আগের মতোই ওপেন করবে। সেক্ষেত্রে যদি আপনি মুম্বাইয়ের এই প্লেইং 11 দেখেন, আপনি দেখতে পারবেন যে মুম্বাইয়ের এই প্লেইং 11 এ ব্যাটিং অর্ডার প্রচন্ড পরিমাণে ডেপথ রয়েছে, এবং মুম্বাই যদি এই প্লেইং 11 নিয়ে খেলে, সেক্ষেত্রে কিন্তু তাদের কোনো 12th প্লেয়ার দরকার পড়বে না, কারণ এই দলে একাধিক বিকল্প রয়েছে। মিচেল স্যান্টনারকে আইপিএল এ সেরকম ভাবে করে রেকমেন্ড করা হয় না, কিন্তু স্যান্টনার টি-20 ক্রিকেটের খুব ভালো একজন ইকোনমিক্যাল স্পিনার এবং ভালো ব্যাটসম্যান। যদি স্যান্টনারের সাথে তিলক ভার্মা, উইল জ্যাক্সের স্পিন বা 12th প্লেয়ার হিসেবে মায়াঙ্ক মার্কেন্ডের স্পিনকে যুক্ত করা হয়, তাহলে মুম্বাইয়ের স্পিন বোলিং বিভাগ কিন্তু খুব দুর্বল নয়। এছাড়াও দীপক চাহার, ট্রেন্ট বোল্ট এবং জসপ্রীত বুমরা থাকতে মুম্বাইয়ের পেস বোলিং আগেও যথেষ্ট শক্তিশালী ছিল। তাই যদি মুম্বাই নিজেদেরকে খুব বেশি পরীক্ষা নিরীক্ষার মধ্যে না নিয়ে যায়, এবং যদি এই বছর সকল প্লেয়ার নিজেদের ফর্মে থাকতে পারে, তাহলে মুম্বাই কিন্তু এই বছর অন্যান্য সকল দলকে শুধুমাত্র খাতায় কলমে নয়, বরং খেলার মাঠেও খুব বাজে রকম ভাবে করে এক পেশে হারাতে পারে। এইবার তাকানো যাক 2024 সালের আইপিএল এর রানার্স আপ সানরাইজার্স হায়দ্রাবাদের দিকে। কিন্তু কলকাতা যেরকম ব্যাটিং বোলিং উভয় বিভাগেই ব্যর্থ হয়েছিল এবং ক্রমাগত প্লেইং 11 পরিবর্তন করতে বাধ্য হয়েছে, হায়দ্রাবাদের ক্ষেত্রেও একই রকম সমস্যা হয়েছিল, এবং শুধুমাত্র সেই কারণে হায়দ্রাবাদের ভালো ব্যাটিং থাকা সত্ত্বেও তারা নিজেদেরকে সেরকম ভাবে করে ঝালিয়ে দেখতে পারেনি। এক ঝলকে এইটা হতে পারে হায়দ্রাবাদের সেরা প্লেইং 11। এই প্লেইং 11 এর ব্যাটিং অর্ডার কিন্তু আগের মতোই বিধ্বংসী, এবং এখানটাতে লিভিংস্টোন যুক্ত হওয়ার ফলে হায়দ্রাবাদের ব্যাটিং পাওয়ার অনেকটা বেশি পরিমাণে আক্রমণাত্মক হবে। লিভিংস্টোন শুধুমাত্র ব্যাটিং এ নয়, বরঞ্চ দলের প্রয়োজনে স্পিনারের ভূমিকাও পালন করবে, যার ফলে হায়দ্রাবাদ প্রয়োজনে 12th ম্যান হিসেবে কখনো জয়দেব উনাদকারকে খেলাতে পারে, আবার কখনো তারা খেলাতে পারে জিশান আনসারিকে, এবং নতুন যে প্লেয়ার ফুলেট্রা, তার দিকেও কিন্তু আমাদের সবার নজর থাকবে। হায়দ্রাবাদের দল এই বছরও প্রচন্ড রকম ব্যাটিং নির্ভরশীল, এবং বোলিং কিন্তু ততটাও আহামরি নয়। তাই হায়দ্রাবাদ হয়তো 2024 সালের মতো এই বছরও টার্গেট করবে যে 240 থেকে 250 রানে ম্যাচ নিয়ে যাওয়া, যাতে করে তাদের বোলাররা সেই রানটাকে ডিফেন্ড করতে পারে। 2024 সালের পর এইবার আমরা আসবো 2025 সালের রানার্স আপ পাঞ্জাব কিংসের দিকে। পাঞ্জাবের দল গত বছর ফাইনাল খেলেছিল, এবং ব্যাঙ্গালোরের কাছে তারা টিম গেমের পার্থক্যের কারণে হেরে গিয়েছিল। অর্থাৎ পাঞ্জাবের কাছে নিজেদেরকে আলাদা করে বদলানোর মতো কোনো কিছুই কিন্তু ছিল না এই বছর। তাই পাঞ্জাব চেষ্টা করেছে নিজেদেরকে আরো কিছুটা পরিমাণে শক্তিশালী করতে। তো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক পাঞ্জাবের সেরা প্লেইং 11 ঠিক কিরকম হতে পারে। যেহেতু জশ ইংলিশ নেই, সেখানটাতে মাইকেল ওয়েন বা কুপার কলোনির খেলার চান্স অনেক বেশি।
এবং যেহেতু আজমাতুল্লাহ ওমর জাহি গত বছর পাঞ্জাবের হয়ে হিউজ কোনো পারফরমেন্স ব্যাট হাতে দেখাতে পারেনি, তবুও পাঞ্জাব থেকে খেলা ছিল পেস বোলিং অলরাউন্ডার হিসেবে। তো ধরেই নেওয়া যেতে পারে এই বছর ওমর জাহির থেকে পাঞ্জাব সরে আসবে, কারণ তাদের কাছে মার্কো জনসন এবং লোকি ফার্গুসনের মতো পেস বোলারের অপশন রয়েছে। তার ফলে ওমর জাহিকে যদি খেলায়, তাদের কাছে একটা ব্যাটার খেলানোর যে রাস্তা সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। পাঞ্জাবের ব্যাটিং, বোলিং, মিডল অর্ডার প্রত্যেকটা বিভাগ কিন্তু অত্যন্ত শক্তিশালী, এবং গত বছর যেই অধরা কাপ পাঞ্জাব ছুঁতে পারেনি, এই বছর কিন্তু তার লক্ষ্যে তারা আবার ঝাঁপাবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, 2025 সালের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের টিম কেমন হলো সেটা নিয়ে বলবো। 2025 সালে ব্যাঙ্গালোরের যেই দল আইপিএল এ খেলেছে সেটা কিন্তু আইপিএল এর ইতিহাসে অন্যতম ব্যালেন্স দল ছিল, এবং ব্যাঙ্গালোর এই বছর সেখান থেকে বিন্দুমাত্র সরে আসার চেষ্টা করেনি। গত বছর নিলামে কিন্তু ভেঙ্কটেশ আইয়ারের পিছনে ব্যাঙ্গালোর অনেক দূর অব্দি গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে কলকাতা বাজি মেরে নিয়েছিল। এই বছর ব্যাঙ্গালোর আর সেই ভুল করেনি এবং তারা ভেঙ্কটেশ আইয়ারকে দলে নিয়ে এসছে। এবার কথা হলো, ভেঙ্কটেশ আইয়ার কি সত্যি প্লেইং ইলেভেনে নিজের জায়গা করে নেবে? গত বছর যখন দেবদত্ত পাডিক্কল চোট পেয়ে বেরিয়ে গেছিল, সেই জায়গায় ব্যাঙ্গালোর মায়াঙ্ক আগরওয়ালকে খেলিয়েছিল, এবং যে কারণে টপ অর্ডারে বা ব্যাটিং অর্ডারে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের সংখ্যা কমে গিয়েছিল। এই বছর ব্যাঙ্গালোরের কাছে ভেঙ্কটেশ আইয়ারের মতো একটা ব্যাটসম্যানের অপশন রয়েছে, যাকে ব্যাঙ্গালোর প্রয়োজনে দেবদত্ত পাডিক্কলের জায়গায় টপ 3 তে খেলাতে পারে। তো এক ঝলকে ব্যাঙ্গালোরের প্লেইং ইলেভেন হতে পারে এইটা। ব্যাঙ্গালোরের এই যে প্লেইং ইলেভেন, সেখানটাতে কিন্তু গত বছরের তুলনায় খুব বেশি পরিবর্তন আমরা দেখতে পাবো না। শুধুমাত্র দেবদত্ত পাডিক্কলের জায়গায় হয়তো ভেঙ্কটেশ আইয়ার প্লেইং ইলেভেনে ঢুকতে পারে। গত বছর ব্যাঙ্গালোর ফাইনালে যে 4টে ফরেনারকে খেলিয়েছিল, এই বছরও হয়তো তাদেরকে দিয়েই শুরু হবে, আনলেস কেউ চোট পেয়ে যায়। ব্যাঙ্গালোর এই বছর জশ হেজেলউডের পরিবর্তে জেকব ডাফিকে নিয়েছে, সে কিন্তু একই রকম হেজেলউডের মতো লেন্থ বোলার। এছাড়াও ব্যাঙ্গালোরের কাছে মিডল অর্ডারে জেকব বেথেলের মতন একজন অলরাউন্ডারের অপশন থাকবে, এবং টপ অর্ডারে জর্ডান কক্সের মতো বিকল্প থাকবে, এবং নতুন লেফটি পেসার মঙ্গেশ যাদবের দিকেও কিন্তু আমাদের সকলের নজর থাকবে। তাই 2026 সালেও হয়তো আরসিবি ফ্যানরা বলবে, ই সালা কাপ নামবে।